কি গ্লুকোনিওজেনেসিসের কি মানে এই যে নন কার্বোহাইড্রেট প্রিকারসর গুলা কি কি বলো। নন কার্বোহাইড্রেট প্রিকারসর গুলা কি কি ছিল? ম্যাম, গ্লিসারল, গ্লুকোনিওজেনিক গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, পাইরুভেট, ল্যাকটেট, দেন হলো ফিউমার ছিল, পিওনেট। প্রপিওনেট। সবার আগে বলবা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তারপরে বলবা পাইরুভেট, ল্যাকটেট, তারপরে ওই যে গ্লিসারল, প্রোপিওনেট এগুলা বলবা। ঠিক আছে, সবার আগে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। কি এনজাইম হচ্ছে চারটা, না? চারটা কি এনজাইমের নাম পারবা না? গ্লুকোনিওজেনেসিসের চারটা কি এনজাইমের নাম? জি ম্যাম। হ্যাঁ, কি কি ছিল? ম্যাম, পাইরুভেট কার্বক্সিলেজ, আর গ্লুকোজ হ্যাঁ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 না, তোমাকে বিসফসফেট। তো সিকোয়েন্স, শোনো, এটা তো তোমাকে সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে, এমনি বললে হবে? তুমি পাইরুভেট থেকে ব্যাক করতেছো গ্লুকোজে, তো প্রথমে পাইরুভেট কার্বক্সিলেজ, দেন ম্যাম, ফসফেনল পাইরুভেট পাইরুভেট কার্বক্সিলেজ, কার্বক্সিকাইনেজ, ফসফোনেল, পাইরুভেট কার্বোজিনেজ, তারপর গ্লুকোজ 1,6 বিসফসফেট আর গ্লুকোজ 6 ফসফেট। কার্বক্সিকাইনেজ। হ্যাঁ, ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এন্ড গ্লুকোজ আর 6 ফসফেট। গ্লুকোজ 6 তোমরা ফসফেট। যখন পড়বা, হ্যাঁ তখন একদিকে তো বই থাকেই, বাম পাশে রাখবা বই, যে সাবজেক্টই পড়ো, আর ডান হাতে থাকবে খাতা কলম। যারা মানে রাইট সাইডে তোমরা লেখো, মানে যেটাই পড়বা পুরাটা লেখার কোনো দরকার নাই, জাস্ট শুধু কি ওয়ার্ড গুলা লেখার প্র্যাকটিস করবা। যেমন এই যে কার্বক্সিকাইনেজ কে বলতেছিলা, কার্বক্সিনেজ, হ্যাঁ, এই ছোট ছোট মিস্টেক গুলা যেন না হয়। আমরা ঢুকছিলাম হচ্ছে, আমার যত মনে পড়ে, টিসিএ সাইকেলের আর কি কি নাম আছে বলো? ম্যাম, টিসিএ সাইকেলের সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল, ক্রেবস সাইকেল, আর হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, এই তিনটা নামে আমরা চিনি, টিসিএ সাইকেলকে চিনি। তো প্রথমে টিসিএ সাইকেলে আমরা পাইরুভেটটা ঢুকবে, পাইরুভেটটা ডিকার্বক্সিলেশন হবে, এই যে দেখো কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, বের হয়ে এসে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি করবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। পাইরুভেট ছিল 3টা কার্বন, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2টা কার্বন। এই অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিডেটের সাথে মিললে হবে সাইট্রেট। এই সাইট্রেটে 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, যার জন্য এটাকে আমরা কি বলি, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলি। অথবা এই যে সাইট্রেটটা প্রথম প্রোডাক্ট, ইন্টারমিডিয়েট বলে আমরা বলি এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল। আর যে সায়েন্টিস্ট এটাকে আবিষ্কার করছেন তার নাম অনুযায়ী আমরা তাকে বলি হচ্ছে ক্রেবস সাইকেল। তো সাইট্রেটটা আইসোমারাইজ হয়ে প্রথমে সিসেকোনাইটেট, তারপরে আইসোসাইট্রেট তৈরি করবে, তারপরে অক্সালোসাকসিনেট হবে, আলফা কিটোগ্লুটারেট হবে, সাকসিনাইল কোয়ে সাকসিনেট হয়ে, ফিউমারেট হয়ে, ম্যালেট হয়ে, দেন আবার অক্সালোএসিটেট হবে। তো এখানে দেখা যাচ্ছে যখন আইসোসাইট্রেট থেকে অক্সালোসাকসিনেট হয় তখন একটা এনএডিএইচ তৈরি হয়, যখন আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে হয় তখন একটা এনএডিএইচ আসে, যখন ম্যালাইট অক্সালোএসিটেট হয় তখন আরেকটা এনএডিএইচ। এই 3টা এনএডিএইচ যখন রেসপিরেটরি চেইনে যাবে 3টা থেকে 9টা এটিপি তৈরি হবে। তারপরে এখানে দেখো একটা স্টেপে একটা জিটিপি তৈরি হচ্ছে, জিটিপি আর এটিপি মানে একই এনার্জি ভ্যালু, যার জন্য এটাকে আমরা একটা এটিপি হিসাব করতে পারি। আর এইদিকে হচ্ছে একটা এফএডিএইচ, এই হচ্ছে একটা থেকে আসবে 2টা, তাহলে 9টা, 10টা, আর হচ্ছে 2টা, 12টা। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আসবে 12টা এটিপি। হ্যাঁ, আর যেহেতু এখানে 2টা অ্যাসিটাইল কোয়ে ঢুকবে, কারণ গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভেট তৈরি হলো, 2টা পাইরুভেট থেকে 2টা অ্যাসিটাইল কোয়ে, সো একটা থেকে যখন 12টা আসতেছে, সো 2টা থেকে আসবে হচ্ছে 24 এটিপি, 24 এটিপি। আর এটা একটা ইম্পর্টেন্ট শর্ট নোট তোমাদেরকে আমি বলছিলাম যে পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে এই যে পাইরুভেটটা যে অ্যাসিটাইল কোয়েতে যে কনভার্ট হয়, এই যে পাইরুভেটটা যে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়, ইউজুয়ালি আমরা একটা এনজাইম করি যে এখানে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ লাগে, কিন্তু এটা ঠিক একটা এনজাইমের কাজ না, এখানে একটা পুরো একটা কমপ্লেক্স কাজ করে। সেই কমপ্লেক্সে 3টা এনজাইম থাকে এবং 5টা কোএনজাইম থাকে। 3টা কোএনজাইমের নাম হচ্ছে পাইরুভেট
তিনটা এনজাইমের নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, ডাইহাইড্রোলাইপোইল ট্রান্সঅ্যাসিটাইলেজ এন্ড ডাইহাইড্রোলাইপোইল ডিহাইড্রোজেনেজ। আর যে 5টা কোএনজাইম লাগে তার মধ্যে একটা হচ্ছে থায়ামিন পাইরোফসফেট, একটা হচ্ছে লাইপোঅ্যামাইড বা লাইপোইক অ্যাসিড তোমরা বলতে পারো, একটা হচ্ছে কোয়ে, একটা হচ্ছে এফএডি, আর একটা হচ্ছে কি এনএডি। এই যে টিপিপি, লাইপোঅ্যামাইড, কোয়ে, এফএডি, এনএডি, এই 5টা কোএনজাইম লাগে। তাহলে তোমার যদি শর্ট নোট আসে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স, তো তুমি বলতে পারো যে ইট কনভার্ট পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে বাই oxidative decarboxylation reaction. হ্যাঁ, here 3 enzyme and 5 coenzyme is needed বলে তুমি নামগুলা লিখে দিবা, এবং সেখানে যে একটা NADH তৈরি হচ্ছে, হ্যাঁ, যে এখানে তিনটা মানে একটা পাইরুভেট যখন একটা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয় তখন 3টা এটিপি তৈরি হয়। এই জিনিসটা একটু বলে দিলে তোমার শর্ট নোটটা কমপ্লিট হয়ে যাবে। এখন আসো রিটেনে যেটা বা ভাইভাতে যেটা প্রশ্ন আসে যে হোয়াই TCA সাইকেল ইজ কল্ড দ্য কমন মেটাবলিক পাথওয়ে। বলো কেন আমরা কমন মেটাবলিক পাথওয়ে বলি এটাকে? বিকজ অল কাইন্ড অফ ফুড স্টাফ আর অক্সিডাইজড ইনটু দ্য TCA সাইকেল। যেটা আমরা এতক্ষণ পড়লাম সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। প্রথমে কার্বোহাইড্রেট ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে গ্লুকোজ আসবে, গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট তৈরি করবে, পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়ে হবে, অ্যাসিটাইল কোয়ে TCA সাইকেলে গিয়ে অক্সিডেশন হবে। এটা হচ্ছে কমন। কিন্তু যদি আমরা ফ্যাট খাই, ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশনের মাধ্যমে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। গ্লিসারল তো চলে যাবে গ্লাইকোলাইটিক পাথওয়েতে গিয়ে সে পাইরুভেট হয়ে অ্যাসিটাইল কোয়ে হয়ে TCA সাইকেলে অক্সিডেশন হবে। আর ফ্যাটি অ্যাসিড যদি হয় সে বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, করে TCA সাইকেলে অক্সিডেশন হবে। আর যদি আমরা প্রোটিন খাই, প্রোটিন মেটাবলিজমের ফলে আমরা জানি যে ডাইজেশন অ্যাবজর্পশন হওয়ার পরে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ডাইজেশনের পরে অ্যামাইনো অ্যাসিড গুলো আবার দুই ক্যাটাগরির, কিছু আছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আর কিছু আছে কি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যেগুলা, তারা তোমরা জানো ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে সে পাইরুভেট তৈরি করবে, পরে পাইরুভেট আবার অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে TCA সাইকেলে চলে যাবে। আর যারা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড আছে তারা কি করবে, তারা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে, হয়ে তারা TCA সাইকেলে গিয়ে অক্সিডেশন হবে। So all kind of food stuff, that is carbohydrate, protein and lipid, are oxidized in TCA cycle. So we called the TCA cycle the common metabolic pathways. এই ছবিটা যদি পরীক্ষাতে দাও, এবিসি বইতে সুন্দরভাবেই দেওয়া আছে, তোমরা যদি এটা পরীক্ষাতে দাও আমার মনে হয় যে তোমরা মানে বেশ ভালো মার্কস পাবা, হয়তো 5-এ 4, 4.5 পেয়ে যেতে পারো। এই জন্য আমি সবসময় তোমাদেরকে বলি যে বই থেকে ডায়াগ্রাম দেখবা এবং ফ্লো চার্ট দেখবা। তারপরে এইটা আমরা পড়ছিলাম যে TCA সাইকেলকে কেন আমরা TCA সাইকেলকে আমরা অ্যামফিবলিক পাথওয়ে বলি, কারণ এটার বোথ ক্যাটাবলিক এবং অ্যানাবলিক রোল আছে। ক্যাটাবলিক শব্দ বন্ধ করো, শব্দ বন্ধ করো, কথা বললে কথা বলবো, আদারওয়াইজ শব্দ বন্ধ রাখা। হ্যাঁ, TCA সাইকেলকে আমরা অ্যামফিবলিক পাথওয়ে বলি বিকজ ইট প্লেজ বোথ ক্যাটাবলিক এন্ড অ্যানাবলিক রোল। ক্যাটাবলিক রোল কি, যে TCA সাইকেলে কি তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে is oxidized to produce ATP and carbon dioxide. TCA সাইকেলটা অ্যাসিটাইল কোয়েটা TCA সাইকেলে, যে অ্যাসিটাইল কোয়ে সে TCA সাইকেলে ঢুকে অক্সিডাইজড হয়ে ফাইনালি সে কি তৈরি করে, ATP তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। আর অ্যানাবলিক পাথওয়ে কেন বলি, কারণ এই যে ইন্টারমিডিয়েট গুলা থেকে হ্যাঁ অনেকগুলা জিনিস সিনথেসিস হতে পারে, যার জন্য এটাকে আমরা বলি অ্যানাবলিক পাথওয়ে। যেমন সাইট্রেট কি হবে, সাইট্রেট এটা কিন্তু TCA সাইকেল কোথায় হয় রে, মাইটোকন্ড্রিয়াতে না? TCA সাইকেল মাইটোকন্ড্রিয়াতে হয় না? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, তো সাইট্রেট কি করবে, মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে ইয়েতে আসবে, সাইটোপ্লাজমে আসবে, এসে সে কি হবে, আবার অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে। অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হওয়ার পরে সে KFC তৈরি করবে, কিটোন বডি, ফ্যাটি অ্যাসিড এন্ড স্টেরয়েড।
এটা হচ্ছে সাইট্রেট থেকে কি কি তৈরি হলো? কেএফসি, কিটোন বডি ফ্যাটি অ্যাসিড স্টেরয়েড, আলফা কিটোগ্লুটারেট, একটা ইন্টারমিডিয়েট অফ টিসিএস সাইকেল। এটা থেকে তৈরি হবে হচ্ছে ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে গ্লুটামেট এন্ড গ্লুটামিন। এই যে সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে হিম। তারপরে দেখো অক্সালো অ্যাসিটেট, এই যে অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হবে হচ্ছে কি অ্যাসপার্টেট এবং অ্যাসপারাজিন, এইগুলা তৈরি হবে। তারা গ্লুকোনিওজেনেসিসে হেল্প করবে। এই যে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে টিসিএস সাইকেলের ইন্টারমিডিয়েট থেকে, এগুলোকে আমরা কি বলবো? অ্যানাবলিক রোল অফ টিসিএস সাইকেল। So TCA cycle act as both catabolic and anabolic pathway. So that is why it is called the amphibolic pathway. এখন আসো, আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় পাইরুভেটের সোর্স কি আর ফেট কি, কি বলবা? পাইরুভেটের সোর্স কি আর ফেট কি বললে কি কি বলতে পারবা? সোর্স কি? পাইরুভেট সোর্স গ্লাইকোলাইসিস। হ্যাঁ, ফ্রম গ্লাইকোলাইসিস, গ্লুকোজ থেকে পাইরুভেট আসে নাকি? আর কোথা থেকে আসে? ল্যাকটিক অ্যাসিড থেকে ম্যাম। ল্যাকটিক অ্যাসিড থেকে, কারণ পাইরুভেট এবং ল্যাকটেট হচ্ছে মানে যে রিঅ্যাকশনের মাধ্যমে তারা পাইরুভেটটা ল্যাকটেট হয়, একই রিঅ্যাকশনের মাধ্যমে ল্যাকটেটও পাইরুভেট হতে পারে, এটা রিভার্সিবল রিঅ্যাকশন। সো ল্যাকটেট থেকে আসবে পাইরুভেট। আর কোথা থেকে আসবে? অ্যালানিন ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে আসবে, আসবে না? অ্যালানিন, আমরা যে প্রোটিনে পড়ছি ট্রান্সঅ্যামিনেশন, এই পাইরুভেটের করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিডের নাম কি? অ্যালানিন না অ্যালানিন? তাহলে অ্যালানিন এই তিনটা জায়গা থেকে আসবে। তিনটা জায়গা তাহলে কি কি ছিল? এক হচ্ছে গ্লুকোজ থেকে, দুই হচ্ছে ল্যাকটেট থেকে, আর তিন হচ্ছে অ্যালানিন থেকে পাইরুভেট আসবে। পাইরুভেটের ফেট কি যদি বলো? ফেট কি হতে পারে বলো? Ma'am, conversion of ল্যাকটেট। the synthesis বলো, of সমস্যা নাই, alanine. বলো। হ্যাঁ, Conversion of lactate, synthesis of alanine. ভেরি গুড। তাহলে ma'am হচ্ছে ল্যাকটেট oxidation হবে, of অ্যালানিন হবে। আর acetyl coenzyme আর হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে হবে। ভেরি গুড। অ্যাসিটাইল কোয়ে হবে, ল্যাকটেট হবে, তারপরে হচ্ছে অ্যালানিন হবে। হ্যাঁ, কেন গ্লুকোজ হবে না? পাইরুভেট থেকে যে গ্লুকোজ হলো গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ হবে। তারপরে এইখানে দেখো, এই যে এখানে দুইটা জিনিস আছে দেখো, পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেটও হতে পারে, পাইরুভেট থেকে ম্যালেটও হতে পারে। এগুলা হচ্ছে পাইরুভেটের ফেট। তোমরা ইয়ে করবা, ওই যে এবিসি বইতে সুন্দর একটা ফিগার আছে, সেখান থেকে এই পাইরুভেটের সোর্স এবং ফেট ডায়াগ্রাম সহকারে পড়ে নিবা, ঠিক আছে? পারছো? এখন আমরা চলে যাচ্ছি সরাসরি, আজকে আমি এদের ফার্স্ট ইয়ারকে গ্লাইকোজেনেসিস পড়াইছি, আমরা চলে যাই হেক্সোজ মনোফসফেট শান্টে। হেক্সোজ মনোফসফেট শান্ট হচ্ছে কি অল্টারনেটিভ পাথওয়ে ফর গ্লুকোজ অক্সিডেশন, আর মেইন পাথওয়ে হচ্ছে গ্লাইকোলাইটিক পাথওয়ে। এটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। এখানে কি তৈরি হয়, মানে এই পাথওয়েটার পারপাস কি? এখানে কিন্তু কোনো এটিপি তৈরি হয় না, কোনো এটিপি এখানে খরচ হয় না, ঠিক আছে? কিন্তু এটার পারপাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোডাকশন অফ এনএডিপিএইচ, আর একটা হচ্ছে প্রোডাকশন অফ পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের নাম বলো? ma'am ribose. সুগার। Very good, ribose sugar. It is not involved in the generation of energy, এবং it has few others name like pentose phosphate pathway, phosphogluconate pathway and shunt pathway. হ্যাঁ, এইগুলাকে এই নামগুলাতে ডাকা হয়, এবং এটা হচ্ছে একটা ক্যাটাবলিক পাথওয়ে, যদিও এটার অ্যানাবলিক রোল আছে। এই যে এনএডিপিএইচ এবং এই রাইবোজ সুগার, এগুলা থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, তো সেটা হচ্ছে সাইকেলের বাইরে তৈরি হয়, যার জন্য এটাকে আমরা অ্যানাবলিক পাথওয়ে বলি না, বলি হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। About 10% glucose per day are entered in this pathway. In liver and RBC, about 30% glucose is oxidized by this pathway. The purpose is to generation of reduced NADPH and pentose phosphate for nucleotide synthesis. The enzyme of hexose monophosphate shunt are located in the cytoplasm. Following tissue are highly active in hexose monophosphate pathway, that is liver, RBC, adipose tissue, testes, adrenal gland, lactating mammary gland.
Most of the tissue are involved in fatty acid and steroid biosynthesis, which depends on NADPH. আমি কি বেশি ফাস্ট বলতেছি? মানে তোমরা কি কিছু নোট করবা নাকি রেকর্ডিং থেকে পড়ে দেখে নিবা? পরে দেখে নিবো ম্যাম। ওকে, তাইলে এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক কথাবার্তা হেক্সোজ মনোফসফেট সম্বন্ধে। এটার হচ্ছে দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে কি অক্সিডেটিভ ফেজ আর একটা হচ্ছে কি নন অক্সিডেটিভ ফেজ। অক্সিডেটিভ ফেজ যেটা, হ্যাঁ, অক্সিডেটিভ ফেজে কি হচ্ছে, গ্লুকোজ 6-phosphate is oxidized with the generation of 2 mole of NADPH and 1 mole of pentose phosphate with the liberation of 1 mole of carbon dioxide. চলে যাচ্ছি আমরা অক্সিডেটিভ ফেজে। দেখো at first কি হচ্ছে, দেখো glucose 6-phosphate is converted to 6-phosphogluconolactone by glucose 6-phosphate dehydrogenase enzyme. 6-phosphogluconolactone is converted to 6-phosphogluconate by gluconolactone hydrolase enzyme. 6-phosphogluconate is converted to ribulose 5-phosphate by phosphogluconate dehydrogenase enzyme. এগুলা তোমাদের দরকার নাই, তোমরা চাইলে একবারে অ্যারো দিয়ে এইভাবে লিখতে পারো যে গ্লুকোজ 6-phosphate is converted to ribose 5-phosphate with production of 2 NADPH 1 carbon dioxide. তাহলে যেটা আমাদের অক্সিডেটিভ ফেজ, অক্সিডেটিভ ফেজে কি হচ্ছে, প্রথমে গ্লুকোজ 6-phosphate-টা হবে 6-phosphogluconolactone, তারপরে হবে 6-phosphogluconate, দেন হবে রাইবোলোজ 5-phosphate। মানে এই যে আমার পেন্টোজ সুগারটা তৈরি হয়ে গেল। এবং এই সময় দুইটা NADPH, মানে NADPH মানে কি রিডিউসড NADP, ঠিক আছে? H যখন থাকবে, হাইড্রোজেন কন্টেইনিং যখন থাকবে, তখন এটাকে আমরা বলবো রিডিউসড NADP। তো রিডিউসড NADP থাকবে আর একটা কার্বন, দুইটা রিডিউসড NADP আর একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এটা হচ্ছে অক্সিডেটিভ ফেজ। আর নন অক্সিডেটিভ ফেজে কি হচ্ছে, দেখো pentose phosphate is converted to intermediate of glycolysis. Pentose phosphate is converted to intermediate of glycolysis. যেমন যদিও এটা তোমাদের পরীক্ষায় মানে রিটেনের এই ফেজটা এখন পর্যন্ত আমি আসতে দেখি নাই, তারপরে আমরা জাস্ট একটু পড়ি ফেজগুলা, যে আমাদের যে অক্সিডেটিভ ফেজে রাইবোলোজ 5-phosphate তৈরি হলো, সেটার মধ্যে হচ্ছে 5টা কার্বন। এই রাইবোলোজ 5-phosphate-টা আইসোমারিজম হবে অথবা এপিমারিজম হবে, হয়ে কি তৈরি করবে সে, জাইলোলোজ 5-phosphate আর হচ্ছে রাইবোজ 5-phosphate তৈরি হবে, ঠিক আছে? এই যে জাইলোলোজ 5-phosphate থেকে দুইটা কার্বন চলে যাবে রাইবোজ 5-phosphate বাই ট্রান্সকিটোলাইজ এনজাইম। চলে গেলে এইটাতে 5টা কার্বন ছিল, এখান থেকে আসলো দুইটা, তাইলে কয়টা হবে, 7টা কার্বন। তাইলে এটার নাম হবে কি সিডোহেপ্টোলোজ 7-phosphate, আর এখানে রয়ে গেল 3টা, যেটার নাম হচ্ছে গ্লিসারেলডিহাইড 3-phosphate। তারপরে ট্রান্স অ্যালডোলেজ এনজাইমের মাধ্যমে এটা কি করবে, দেখো এখান থেকে 3টা চলে যাবে, 3টা কার্বন চলে যাবে এখানে, তখন এটা কনভার্ট হবে কি ইরাইথ্রোজ 4-phosphate এবং এটা হবে কি ফ্রুক্টোজ 6-phosphate। ফ্রুক্টোজ 6-phosphate, এই ফ্রুক্টোজ 6-phosphate কি করতেছে, দেখো সে এই ফ্রুক্টোজ 6-phosphate পরে এই যে আলটিমেটলি গ্লুকোজ 6-phosphate ক্যান কনভার্ট হতে পারে, আর এই যে গ্লিসারেলডিহাইড 3-phosphate যেটা, সে কি করতে পারে, গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকতে পারে। আর এইদিকে দেখো যে ইরাইথ্রোজ যে 4-phosphate তৈরি হয়েছিল, এইটা হচ্ছে 4 কার্বন, আর জাইলোলোজ যে 5-phosphate সেটা হচ্ছে 5 কার্বন, তাইলে হচ্ছে মোট 9 কার্বন। এই 9 কার্বন থেকে দেখো 6 মানে 3টা এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে, হয়ে তৈরি করবে হচ্ছে ফ্রুক্টোজ 6-phosphate, আর এইদিকে তৈরি করবে কি গ্লিসারেলডিহাইড 3-phosphate। এটা হচ্ছে আমাদের নন অক্সিডেটিভ পাথওয়ে। এখানে দেখো একটা ওভারঅল ছবি দেওয়া আছে, যে মানে পুরাটা হেক্সোজ মনোফসফেট শান্টের পুরো ছবিটা দেওয়া আছে। তাইলে আমরা পুরা মানে ফিগারটা আরেকবার পড়ে দেখি, যে প্রথমে গ্লুকোজ 6-phosphate 6 মোল গ্লুকোজ 6-phosphate কনভার্ট হবে 6 মোল ফসফোগ্লুকোনোল্যাকটোনে, তারপরে হাইড্রোলাইসিস হবে, হয়ে তৈরি করবে 6 মোল 6-phosphogluconate, তারপরে তৈরি করবে 6 মোল রাইবোলোজ 5-phosphate। এটার মধ্যে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, যার জন্য এটা হয়ে যাবে 5 কার্বন।
তারপরে কি হবে, ট্রান্সকিটোলেজ এনজাইম এসে এই যে জাইলোলোজ 5 ফসফেট থেকে তিনটা মানে দুইটা কার্বন ট্রান্সফার করবে, করার পরে এটা কনভার্ট হবে হচ্ছে গ্লিসারেলডিহাইড 3 ফসফেটে, আর হচ্ছে এই যে পাঁচটার সাথে দুইটা অ্যাড হবে হয়ে তৈরি করবে হচ্ছে সিডোহেপ্টোলোজ 7 ফসফেট। তারপরে আবার এই যে ট্রান্স অ্যালডোলেজ এনজাইম এসে কি করবে, এটা থেকে তিনটা কার্বন নিয়ে দিবে গ্লিসারেলডিহাইড 3 ফসফেটকে, এটা কনভার্ট হবে ফ্রুক্টোজ 6 ফসফেটে, আর এটা কনভার্ট হবে ইরাইথ্রোজ 4 ফসফেট। ইরাইথ্রোজ 4 ফসফেট আর জাইলোজ 5 ফসফেট, যেটা এই জাইলোজ 5 ফসফেট থেকে দুইটা কার্বন ট্রান্সফার হবে হয়ে এটা তৈরি করবে ফ্রুক্টোজ 6 ফসফেট, আর বাকি যে তিনটা থাকলো সেটা হবে কি গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। Fructose 6 phosphate and glyceraldehyde 3 phosphate can be further catabolized through glycolysis and citric acid cycle. Glucose may also be synthesized from these two compounds. তাইলে এটা হচ্ছে আমাদের ওভারঅল হেক্সোজ মনোফসফেট শান্ট। কেন এটাকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে বলি বলতো? কেন বলি এটাকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে? বিকজ ইট প্রডিউস পেন্টোজ সুগার। এই যে রাইবোলোজ 5 ফসফেট, এটা হচ্ছে কি একটা পেন্টোজ সুগার না, এই জন্য এটাকে আমরা কি বলি, পেন্টোজ ফসফেট পাথওয়ে বলি। কেন এটাকে আমরা হেক্সোজ মনোফসফেট শান্ট বলি বলো? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? কেন এটাকে আমরা হেক্সোজ মনোফসফেট শান্ট বলি? বিকজ ইট ব্রাঞ্চেস ফ্রম গ্লাইকোলাইটিক পাথওয়ে এট দ্য লেভেল অফ গ্লুকোজ 6 ফসফেট। এই যে গ্লুকোজ 6 ফসফেটটা এটা আসছে কোত্থেকে? আমাদের যে গ্লাইকোলাইটিক পাথওয়ে ছিল না, আমরা যেটা প্রথম যে পাথওয়েটা পড়ি কার্বোহাইড্রেট মেটাবলিজমের গ্লাইকোলাইসিস, সেখানে গ্লুকোজ ইজ কনভার্টেড টু গ্লুকোজ 6 ফসফেট বাই গ্লুকোকাইনেজ অর হেক্সোকাইনেজ। ফার্স্ট স্টেপটা কি তাই না? ফার্স্ট স্টেপটা কি তাই না? তোমরা কথা বলো, কথা না বললে তো আমি মানে কেমনে পড়াবো বলো তো? এই যে ফার্স্ট স্টেপ, গ্লাইকোলাইসিসের যে ফার্স্ট স্টেপ, গ্লুকোজ ইজ কনভার্টেড টু গ্লুকোজ 6 ফসফেট বাই দি এনজাইম গ্লুকোকাইনেজ অর হেক্সোকাইনেজ। এইখান থেকে এটা মানে বাইপাস করে ব্রাঞ্চিং হয়ে বের হয়ে যায়, হয়ে সে হেক্সোজ মনোফসফেট শান্ট হয়, যার জন্য এই যে এই লেভেলে যখন এটা ব্রাঞ্চ হয়, এই কারণে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে হেক্সোজ মনোফসফেট শান্ট, বিকজ ইট ব্রাঞ্চেস from the glycolytic pathway at the level of the glucose 6 phosphate, at the level of the glucose 6 phosphate. আর কেন এটাকে শান্ট পাথওয়ে বলে বলো? কেন এটাকে শান্ট পাথওয়ে বলে? Because pentose is formed from glucose 6 phosphate and recycled back to the mainstream of glycolysis by conversion into glycolytic intermediate. এই যে পেন্টোজ থেকে এই যে ধরো আবার কি হইলো, যে প্রোডাক্ট গুলা ফাইনালি তৈরি হইলো, যে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, তারা কি করতে পারবে? তারা আবার গ্লাইকোলাইটিক পাথওয়েতে গিয়ে জয়েন করতে পারবে, যার জন্য এটাকে কি বলা হয়? শান্ট পাথওয়ে বলা হয়। কি বলা হয়? শান্ট পাথওয়ে বলা হয়। তোমরা কি বুঝতে পারছো? বলো কেন এটাকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে বলি? কেন বলি? রাইবোজ সুগারটা তৈরি হয় তাই। এই জন্য পেন্টোজ ফসফেট পাথওয়ে বলি। কেন এটাকে আমরা বলি হেক্সোজ মনোফসফেট শান্ট বলি? হেক্সোজ মনোফসফেট শান্ট কেন বলি? হেক্সোজ মানে কি? 6 কার্বন নাকি? এই যে এটা আমরা যেটা বলতেছিলাম যে এটা গ্লাইকোলাইটিক পাথওয়েতে গ্লুকোজ 6 ফসফেট থেকে ব্রাঞ্চ আউট হয়ে যায়, যার জন্য এটাকে আমরা কি বলি? হেক্সোজ মনোফসফেট শান্ট বলি। আর কেন শুধু শান্ট বলি? কারণ আলটিমেটলি এগুলা যে বিভিন্ন পাথওয়ে পার হয়ে এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লিসারেলডিহাইড 3 ফসফেট তৈরি করে, তারা আবার কি করতে পারে? গ্লাইকোলাইটিক পাথওয়েতে আবার মানে রিএন্টার করতে পারে, এই জন্য এটাকে আমরা কি বলি? শান্ট পাথওয়ে বলি। এই তিনটা জিনিসই কিন্তু তোমাদের এবিসি বইতে আছে বা তোমাদের গাইড বইতেও থাকার কথা, তোমরা যে বই ফলো করো এগুলা কিন্তু ভাইবাতে ধরে।
হেক্সোজ মনোফসফেট শান্ট পাথওয়ে কিন্তু ভাইভাতে বেশি ধরে, হ্যাঁ, রিটেনের থেকে ভাইভায় বেশি ধরে। তো এই টুকিটাকি জিনিসগুলা তোমাকে জানতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা যে এখানে কোনো এটিপি খরচ হয় না, এখানে কোনো এটিপি তৈরি হয় না। আমি আর এইগুলা তোমাদেরকে ডিটেলসে স্টেপ টেপ করাবো না, আমি চলে যাচ্ছি ইম্পর্টেন্সে। আমরা বলছি যে এই পাথওয়েটা ইম্পর্টেন্স হচ্ছে দুইটা জিনিস এখানে তৈরি হয়, একটা হচ্ছে পেন্টোজ আর একটা হচ্ছে কি NADPH। তো পেন্টোজ তৈরি হলে কি লাভ হবে আমার, দেখো, the most important is being ribose 5-phosphate. The pentoses or its derivative are useful for the synthesis of nucleic acid and many nucleotides such as ATP, NAD, FAD and CoA. So আমাদের যে পেন্টোজ সুগারটা তৈরি হচ্ছে এই পাথওয়েতে, সেই পাথওয়েটা পেন্টোজ সুগার কি কাজে লাগবে? সিনথেসিস অফ RNA, DNA and various type of nucleotide like ATP, NAD, FAD and CoA. এটা হচ্ছে আমার পেন্টোজের ইম্পর্টেন্স। এখন আসে NADPH এর ইম্পর্টেন্স। আমরা অলরেডি কিন্তু শুরুর দিকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যখন বলছি তখন আমরা বলছি যে NADPH টা কি হবে। NADPH টা আমরা বলছিলাম যে তারা থাকে বেশি হচ্ছে RBC, টেস্টিস, রেনাল মেডুলা, ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড, এডিপোজ টিস্যু, লিভারে। কারণ কি ওইসব জায়গায় আমার ফ্যাটি অ্যাসিড এবং স্টেরয়েড সিনথেসিস হয় এবং ওইসব সিনথেসিসের জন্য আমার NADPH দরকার। So, এক নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে NADPH is required for the reductive biosynthesis of fatty acid and steroid. Hence, hexose monophosphate shunt is more active in the tissue concerned with lipogenesis. তারপরে আসো, it is used in the synthesis of certain amino acid involving the enzyme glutamate dehydrogenase. তারপরে কি হচ্ছে, phagocytosis is the engulfment of foreign particle including microorganism carried out by the WBC. The process required the supply of NADPH. Special function of NADPH in RBC. NADPH produced in erythrocyte has special function to perform. It maintains the concentration of reduced glutathione, which is essentially required to preserve the integrity of the RBC membrane. তারপরে দেখো, there is continuous production of hydrogen peroxide in the living cell which can chemically damage unsaturated lipid, protein and DNA. This is however prevented to a large extent through a antioxidant reaction involving NADPH. Glutathione, that is reduced glutathione detoxify H2O2 peroxidase catalyze this reaction. NADPH is responsible for the generation of the reduced glutathione from the oxidized one. তোমরা তো এত বড় করে বলার দরকার নাই, তোমাদেরকে বলতে হবে যে NADPH কি করে, আমাদের যে টক্সিক H2O2 আছে সেটাকে সেল থেকে বের করে দেয়। কিভাবে বের করে দেয় তোমরা এখানে দেখো, এই ছবিটা তোমরা খেয়াল করো। আমরা বলছি কি এই যে H2O2 আমাদের বডিতে কন্টিনিউয়াস একটা H2O2 তৈরি হয় যেটা আমাদের সেলের জন্য হার্মফুল। তো H2O2 টাকে কি করে, আমাদের যে রিডিউসড গ্লুটাথিয়ন আছে সেই রিডিউসড গ্লুটাথিয়ন কি করে H2O2 টাকে ওয়াটারে কনভার্ট করে এবং এটা অক্সিডাইজড গ্লুটাথিয়নে কনভার্ট হয়। এখন এই সাইকেলটাকে কন্টিনিউ করার জন্য আমাকে তো আবার রিডিউসড গ্লুটাথিয়ন তৈরি করতে হবে নাকি? তোমরা কি বুঝতে পারতেছো, শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, তো আমাকে তো আবার ধরো একবার তো রিডিউসড গ্লুটাথিয়নটা শেষ হয়ে গেল, রিডিউসড গ্লুটাথিয়ন কি করলো, সে H2O2 কে ওয়াটারে কনভার্ট করলো, যেহেতু H2O2 টা আমাদের জন্য টক্সিক। হওয়ার পরে সে কি হলো, অক্সিডাইজড গ্লুটাথিয়নে কনভার্ট হলো। এখন অক্সিডাইজড গ্লুটাথিয়নকে তো আবার রিডিউসড হতে হবে, যদি তাকে আরো H2O2 কে ওয়াটারে কনভার্ট করতে হয়, তাইলে সে কিভাবে হবে? সে তখন কি করবে, NADPH যেটা ছিল আমাদের এই যে হেক্সোজ মনোফসফেট শান্টে যে NADPH টা তৈরি হলো, হ্যাঁ, সেই NADPH থেকে সে কি করবে, সে এই NADPH থেকে সে হাইড্রোজেনটা নিবে, নিয়ে সে আবার রিডিউসড গ্লুটাথিয়ন হবে আর এইদিকে NADP হবে। এই দুইটা অ্যারো তোমরা উপরের দিকে দিও, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই যে নিচের দুইটা অ্যারো আছে না, এই দুইটা অ্যারো তোমরা উপরের দিকে তুলে দিবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে অক্সিডাইজড গ্লুটাথিয়নটা
এইখান থেকে NADPH থেকে হাইড্রোজেন নিবে, নিয়ে সে আবার রিডিউসড গ্লুটাথিয়নে কনভার্ট হবে, এবং এই রিডিউসড গ্লুটাথিয়নটা কি হবে, আবার H2O2 যে আমাদের যে টক্সিক যে ইয়ে আছে, টক্সিক যেটা কম্পাউন্ড আছে সেই বুঝতে পারছো? জি ম্যাম। এখন একটু আমাদের শর্ট নোট বা মানে এই হেক্সোজ মনোফসফেট শান্টের সাথে কথাগুলো চলে আসে, যেহেতু তোমরা দেখছো যে অক্সিডেটিভ পাথওয়েতে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা কি করছিল, এই ইয়েকে গ্লুকোজ 6 ফসফেটকে রাইবোলোজ 5 ফসফেটে কনভার্ট করছিল। তো এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাইলে কি হবে? It is an inherited sex-linked disorder. It is more severe in RBC. Decreased activity of glucose 6-phosphate dehydrogenase impaired the synthesis of NADPH in RBC. This result in the accumulation of MAT hemoglobin and peroxidase in erythrocyte, leading to hemolysis. The deficiency is manifested only when exposed to certain drug or toxin. Intake of antimalarial drug like primaquine and ingestion of fabamins and sulfur drug also precipitate the hemolysis. তাইলে কি হচ্ছে, যদি আমাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি হয়, তাইলে আমাদের NADPH তৈরি হবে না। NADPH যদি তৈরি না হয়, আমরা বলছিলাম যে এটা আরবিসি কে কি করবে, হিমোলাইসিস হয়ে যাবে, এবং হিমোলাইসিস হলে আমাদের কি হবে, আরবিসি গুলা সব ভেঙে যাবে, আরবিসি গুলা সব ভেঙে যাবে। তাইলে এটা তারপরে আসো, এটার কনসিকোয়েন্সে কি হবে, জন্ডিস, ডিক্রিজ ইন হিমোগ্লোবিন, ডিস্ট্রাকশন অফ আরবিসিস, in deficiency of glucose 6 phosphate dehydrogenase, hemoglobin can no longer be maintained in the reduced form. Hemoglobin molecule then cross-link with one another to form aggregate called hinge bodies on membrane. Membrane damaged by the hinge bodies and reactive oxygen species become deformed and the cell undergo lysis, causes hemolytic anemia. তাইলে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সিতে আমাদের কি হবে, হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। ঠিক আছে, এই ছিল আমাদের হেক্সোজ মনোফসফেট শান্ট। কালকের ক্লাসে আমরা গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস যদি বলে দেই, তাইলে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমটা শেষ হয়ে যাবে। বাট আমি তোমাদেরকে বলবো যে যেগুলা পড়া হচ্ছে সেগুলা তোমরা পড়বা। হেক্সোজ মনোফসফেট শান্ট এখন পর্যন্ত আমি দেখি নাই যে পাথওয়ে রিটেনে আসতে। যে পারো সে পড়বা, যে পারো না সে স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা পড়বা হচ্ছে ওই 3টা ভাইবা প্রশ্ন, যে এটার অল্টারনেটিভ নাম কি কি আছে, হ্যাঁ, তারপরে কেন এটাকে শান্ট বলে, কেন হেক্সোজ মনোফসফেট শান্ট বলে, কেন পেন্টোজ ফসফেট পাথওয়ে বলে, তারপরে হচ্ছে এটা ক্যাটাবলিক পাথওয়ে, এটা এখানে কোনো এটিপি তৈরি হয় না, এটিপি খরচ হয় না, এটাতে দুইটা জিনিস তৈরি হয়, পেন্টোজ আর NADPH। এই দুইটার ইম্পর্টেন্স গুলা কিন্তু খুব সুন্দর করে লেখার অভ্যাস করবা, কারণ এইটা হচ্ছে একমাত্র রিটেন প্রশ্ন যেটা আমি গত 5 বছরে অবজার্ভ করছি যেটা পরীক্ষাতে আসে। আদারওয়াইজ হেক্সোজ মনোফসফেট শান্ট থেকে আর কোনো রিটেন প্রশ্ন আসে না। ভাইবাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে গ্লাইকোলাইসিস এবং হেক্সোজ মনোফসফেট শান্টের পার্থক্য কি, বলতে পারবা না? গ্লাইকোলাইসিস আর হেক্সোজ মনোফসফেট শান্টের পার্থক্য কি বলতে পারবা না? গ্লাইকোলাইসিস হচ্ছে মেইন পাথওয়ে ফর গ্লুকোজ অক্সিডেশন, আর হেক্সোজ মনোফসফেট শান্ট কি অল্টারনেটিভ পাথওয়ে। গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয়, এটিপি খরচও হয়, কিন্তু হেক্সোজ মনোফসফেট শান্টে কোনো এটিপি তৈরিও হয় না, খরচও হয় না। ঠিক আছে, তারপরে হেক্সোজ মনোফসফেট শান্টে তোমরা দেখছো অক্সিডেটিভ পাথওয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাই অক্সাইড কি তৈরি হয়েছিল? হয় নাই। গ্লাইকোলাইসিস সব টিস্যুতে হয়, কিন্তু হেক্সোজ মনোফসফেট শান্ট ওই যে তোমাদেরকে বললাম এডিপোজ টিস্যু, লিভার, আরবিসি, টেস্টিস, ওইগুলাতে হয়, মানে সিলেক্টিভ অর্গানে হয়, সব অর্গানে হয় না। আর ইয়েতে কি তৈরি হয়, গ্লাইকোলাইসিসে তৈরি হয় NADH নাকি, আর এখানে তৈরি হয় NADPH। তো এই যে পার্থক্যগুলা, এই পার্থক্যগুলা একটু পড়ে নিবা। তাইলে আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাসে আমরা গ্লাইকোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস পড়বো, পড়ে আমরা আবার যদি সময় পাই নেক্সট ইয়েতে আমরা মুভ করব। ঠিক আছে,
আর তোমাদের জন্য পড়া থাকলো, শোনো, ব্রাঞ্চিং এনজাইম আর ডিব্রাঞ্চিং এনজাইম এই দুইটা একটু পড়ে রাখবা। ব্রাঞ্চিং এন্ড ডিব্রাঞ্চিং এনজাইম। থ্যাংক ইউ।